গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা রিইনফোর্সড কংক্রিট বিমের ডিফ্লেকশন, ইমিডিয়েট ডিফ্লেকশন ক্যালকুলেশন দেখব। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা থিওরি বিষয়গুলো আগেই আলোচনা করেছি। আজকের যে প্রবলেমটা দেখব এটা একটা কন্টিনিউয়াস বিম। আসলে কন্টিনিউয়াস বিমের এন্ড স্প্যান আমরা যদি ফিগারে দেখতে চাই, প্রবলেমটা আমরা স্টেটমেন্ট পড়বো আগে, তার আগে ফিগারটা একটু দেখে নেই। এখানে দেখানো হচ্ছে যে এটা আসলে একটা কন্টিনিউয়াস বিমের, যে ফিগার এ তে বি তে যেটা দেখানো হচ্ছে এলিভেশনে, এটা কন্টিনিউয়াস বিমের আসলে ডিসকন্টিনিউয়াস এন্ড। তো এই ডিসকন্টিনিউয়াস এন্ডের টোটাল স্প্যান হচ্ছে 20 ফিট এন্ড 8 ইঞ্চ। দ্যাটস ক্লিয়ার স্প্যান বিটুইন সাপোর্টস। টোটাল স্প্যান, দ্যাট মিন্স দ্য সেন্টার টু সেন্টার স্প্যান হচ্ছে 22 ফিট। আর এটার ক্রস সেকশন দেওয়া আছে এবং রিইনফোর্সমেন্টও দেখানো আছে। আহ, একটু বিষয় লক্ষণীয় হচ্ছে যে সেকশন বি, যেখানে মিড স্প্যান, অ্যারাউন্ড মিড স্প্যান, সেখানে কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট নেই। সো এটা একটা লক্ষণীয় বিষয়। আর সাপোর্ট, এক্সটেরিয়র কলামের সাপোর্টের এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে। আবার ইন্টেরিয়র সাপোর্টের কাছে এখানেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট আছে। সো এখানে ক্রস সেকশনও দেখানো আছে, লেফট সাপোর্টের ক্রস সেকশন দেখানো আছে যেখানে, আবার মিড স্প্যানের ক্রস সেকশনটা এখানে দেখানো আছে। রাইট সাপোর্টের ক্রস সেকশন লেফট সাপোর্টের কাছাকাছি হবে এবং এখানে কিন্তু টি সেকশন আকারে দেখানো আছে। ঠিক আছে। আমরা যদি মিড স্প্যান বা সাপোর্টেও আনক্র্যাকড সেকশনের জন্য টি বিম পসিবল, এটা আমরা সলিউশনে গিয়েই পাবো। আমরা আগে প্রবলেম স্টেটমেন্টটা দেখি। The T beam shown in figure 917, that's the figure I showed. এই যে এই ফিগারটাই হচ্ছে 9.917 আর কি। Supports unfactored dead and live load of 0.87 কিপ per feet and 1.2 কিপস per feet। তাহলে ডেড লোড হচ্ছে 0.87 কিপ per feet আর লাইভ লোড হচ্ছে 1.2 কিপস per feet respectively. It is built of 4000 psi concrete and grade 60 reinforcement. The moments used in the design of the beam were calculated from the moment coefficients in ACI code section 8.3.3. তাহলে এই বিম ডিজাইনের জন্য আসলে আমরা জানি যে বিমের যদি আমরা ফ্রেম অ্যানালাইসিস করতে চাই, তাহলে গ্র্যাভিটি লোডের জন্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্টিফনেস মেথড, ফ্লেক্সিবিলিটি মেথড, বিভিন্ন মেথড আছে, আমরা সেগুলো ইউজ করে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এগুলো নির্ণয় করতে পারি। এছাড়াও কিছু কিছু কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা এসিআই কোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট টেবিল দেওয়া আছে, যেখান থেকে আসলে সহজেই অ্যানালাইসিস, ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্টিফনেস মেথড এগুলোতে যে অ্যানালাইসিস দরকার হয় সেগুলো না করেই জাস্ট মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বিভিন্ন সাপোর্টে মিড স্প্যানে নির্ণয় করে ডিজাইন করতে পারি। সো কাজটা সহজ হয়ে যায়। তবে এটার কিছু কিন্তু শর্ত আছে, যেমন লাইভ লোড ডেড লোডের তুলনায় 3 গুণের বেশি হতে পারবে না। অ্যাডজাসেন্ট স্প্যান ভেরিয়েশন 20% এর বেশি হতে পারবে না। এরকম কিছু লিমিটেশনস আছে। তো আমাদের সেটা আসলে স্যাটিসফাই করে। এবং এখানে আসলে স্পেসিফিক বলেই দিয়েছে যে এই ডিজাইনটা যখন ক্যারি করা হয়েছে, মানে বিমের সেকশন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করে তার সেকশন রিইনফোর্সমেন্ট নির্ণয় করা হয়েছে, তখন এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করা হয়েছে। তাহলে আমরাও মোমেন্ট নির্ণয়ের জন্য এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করব। Calculate the immediate mid-span deflection. Assume that the construction loads did not exceed the dead load. সো এখানে এই লাস্টের সেন্টেন্সটা এখানে এজন্যই বলা হচ্ছে যে কিছু কিছু কনস্ট্রাকশনে এমন হতে পারে যে বিমের ডেড লোড যা, বিশেষ করে শোরিং আছে, যখন যখন শোরিং আমরা বা শাটারিং যেটাকে আমরা বলি, সেই শাটারিং যখন রিমুভ করিনি, তখন কিন্তু স্ট্রাকচারের ডেড লোড ওই শাটারিং এর মাধ্যমেই নিচের লেয়ারে বা নিচের ফ্লোরে বা গ্রাউন্ডে ট্রান্সফার হচ্ছে। কিন্তু যখন আমি শাটারিংটা রিমুভ করব, তখন কিন্তু স্ট্রাকচার নিজেকেই তার সেলফ ওয়েট নিতে হবে। তো এখানে আসলে এই সেন্টেন্সটা দিয়ে যেটা বলা হচ্ছে, অ্যাজিউম দ্যাট দ্য কনস্ট্রাকশন লোডস ডিড নট এক্সিড দ্য ডেড লোড। তার মানে আমরা যখন কনস্ট্রাকশন লোড অ্যাপ্লাই করেছি শোরিং রিমুভ করার পূর্বেই, তখন কিন্তু এটা ডেড লোডের চেয়ে কনস্ট্রাকশন লোডটা শোরিং থাকা অবস্থায়, মানে শাটারিং থাকা অবস্থায়, স্ট্রাকচার যে সেলফ ওয়েট কনস্ট্রাকশনের ইকুইপমেন্টের কারণে বা ম্যাটেরিয়ালের কারণে ওই সেলফ ওয়েটের চেয়ে বেশি লোড কিন্তু আসতে পারে তখন। তো তখন সাপোর্ট থাকলেও সেটা ডিফ্লেকশন হতে পারে। এখানে আসলে
এটাই এর জন্য বলা যে ডেড লোডের কারণে যদি ফর এক্সাম্পল সেলফ ওয়েটের কারণে কখনো কখনো স্ট্রাকচারে ক্র্যাকিং হয়ে যেতে পারে। আর আমরা জানি যে আম, এই ডিফ্লেকশন ক্যালকুলেশনে লোড সিকোয়েন্সটা আসলে ইম্পর্ট্যান্ট। যে আমি প্রথমে ডেড লোড দিলাম, তাহলে ডেড লোডের কারণে কি সেকশন ক্র্যাক হয়ে যাচ্ছে কিনা। যদি ক্র্যাক না হয় তাহলে ডিফ্লেকশন কম হবে, আর যদি ক্র্যাক হয়ে যায় তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাওয়ায় ডিফ্লেকশন বেশি হবে। তো এখানে কনস্ট্রাকশন লোডটা আসলে ডেড লোডের চেয়ে কম ছিল। তার মানে ডেড লোডে যদি এটা ক্র্যাক না হয়ে যায়, তাহলে কনস্ট্রাকশন লোডের কারণে কিন্তু এটা আগেই ক্র্যাক হয়ে যায়নি। সো এটা একটু ইম্পর্ট্যান্ট। তার মানে খেয়াল করো যে ডেড লোডের তুলনায় যদি আমার কনস্ট্রাকশন লোড কোনো কারণে বেশি হয়ে থাকতো শোরিং রিমুভের পরেও, তাহলে কিন্তু ডেড লোডের কারণে ক্র্যাক না আসলেও ওই কনস্ট্রাকশন লোড ডেড লোডের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ক্র্যাক আগেই এসে থাকতে পারতো। সো এখানে এটাই ক্লিয়ার করা হচ্ছে যে কনস্ট্রাকশনের ডেড লোডের চেয়ে বেশি ছিল না। অতএব আমি যদি চেক করে দেখি যে ডেড লোডে ক্র্যাক আসেনি, তার ক্র্যাক হয়, সেকশন ক্র্যাক হয়নি, তাহলে ডেড লোডের সেকশন এখনো আনক্র্যাকড আছে। এর আগে ওই এক্সেসিভ কনস্ট্রাকশন লোডের জন্য আম, এটা ক্র্যাক হয়ে যায়নি আর কি। সেটা এনশিওর করার জন্য কথাটা বলছে, এবং দ্যাটস ইম্পর্ট্যান্ট। আমি আগের লেকচারও বলেছি যে ডিফ্লেকশন ক্যালকুলেশনে আমরা লোড সিকোয়েন্স কোনটা কখন কোন লোড অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যদি আবারও একটু এমফাসাইজ দিয়ে বলি যে ডেড লোডের চেয়ে যদি কনস্ট্রাকশন লোড বেশি হয়ে থাকতো, এমন হতে পারতো যে ডেড লোড এই সেকশন ক্র্যাক হচ্ছে না, কিন্তু এই ডেড লোডের চেয়ে বেশি লোড কনস্ট্রাকশন লোড যেটা ছিল সেটার কারণে কিন্তু সেকশন অলরেডি ক্র্যাকড হয়ে থাকতে পারে। তো এখানে সেটা যে হয় নাই সেটা এনশিওর করার জন্যই এই সেন্টেন্সটা এখানে বলা। তো তাহলে আমাদের ইমিডিয়েট ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হবে, কোনো লং টার্ম ডিফ্লেকশন নাই। আজকে আমরা শুধু এই প্রবলেমটাই দেখবো। লং টার্ম ডিফ্লেকশন অন্য ক্লাসে আসলে আলোচনা করা হয়েছে। আহ, তাহলে ডিফ্লেকশন ক্যালকুলেশনের ইমিডিয়েট ডিফ্লেকশন ক্যালকুলেশনের আমরা যে সলিউশনটা পেতে চাই রিইনফোর্স কংক্রিট মেম্বারের জন্য, তার শুরুতেই আমাকে আসলে দেখতে হবে যে সার্ভিস লোড যেটা আর কি, সেই লোডের আন্ডারে সেকশন কি ক্র্যাক থাকে নাকি আনক্র্যাক থাকে। আবার এটা ইম্পর্ট্যান্ট যে ডেড লোডের কারণেই যদি কোনো একটা সেকশন ক্র্যাক হয়ে যায়, তাহলে এরপরে যদি তুমি লাইভ লোড অ্যাপ্লাই করো, তাহলে সেকশন যখন ক্র্যাক তখন কিন্তু তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। So, ফলত মোমেন্ট অফ ইনার্শিয়া যখন কম, ডাইভ লোড অ্যাপ্লাই করলে কিন্তু তার ডিফ্লেকশনটা বেশি হবে। আবার যদি সেকশনটা ডেড লোডের কারণে ক্র্যাক না হয়, তাহলে লাইভ লোড অ্যাপ্লাই করলেও সেকশন আনক্র্যাক থাকায় মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি থাকায় সেটা ডিফ্লেকশন কিন্তু কম হবে। তাহলে আমার ক্র্যাকিংটা কখন হচ্ছে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যে কোন লোডে আমার আসলে ক্র্যাকিং হচ্ছে। ডেড লোডেই ক্র্যাক হয়ে যাচ্ছে, নাকি ডেড লোডের পরে লাইভ লোডের 20%, 30%, 50% অ্যাপ্লিকেশনের পরে এটা ক্র্যাক হচ্ছে। কোন লেভেলে গিয়ে ক্র্যাক হচ্ছে এটা নির্ণয় করা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে ক্র্যাকিং এর উপরে নির্ভর করে মোমেন্ট অফ ইনার্শিয়া 60%, 50% কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমাকে প্রথমেই নির্ণয় করতে হবে আসলে যে আমার কত লোডে আমার সেকশনটা ক্র্যাক হচ্ছে। ইজ দা বিম ক্র্যাকড এট সার্ভিস লোডস, আমরা তাহলে ক্র্যাকিং মোমেন্টটা নির্ণয় করে ফেলতে পারি। এবং তাহলে ডেড লোডের জন্য মোমেন্ট কত, লাইভ লোডের জন্য মোমেন্ট কত, দুইটা কম্বিনেশনের জন্য মোমেন্ট কত, সেটা এই ক্র্যাকিং মোমেন্টের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আমার কখন ফেইলর ক্র্যাকিংটা হচ্ছে। তো আমরা জানি ইকুয়েশন এটাই, আমরা আগের লেকচার গুলোতে দেখেছি যে ক্র্যাকিং মোমেন্ট নির্ণয় করতে পারি আমরা এই ইকুয়েশন দিয়ে, যেখানে আইজি হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া ফর আনক্র্যাকড সেকশন, ignore the effect of reinforcement for simplicity, or assume flange width equal to effective flange width from ACI code section 8.2. That's 66 inch. এখানে আসলে ফ্ল্যাঞ্জ উইডথ আমরা জানি যে তিনটা শর্ত আছে বিমের ক্ষেত্রে, তোমাদের শিখে আসার কথা যে টোটাল ফ্ল্যাঞ্জ উইডথ বিএফ যেটা, সেটার আসলে তিনটা ফর্মুলা ছিল। একটা হলো উইডথ অফ বিম মানে ওয়েভ প্লাস হচ্ছে 16 টাইমস টি, যদি বোথ সাইডে আমার ফ্ল্যাঞ্জ এক্সটেন্ডেড থাকে। আরেকটা ছিল হচ্ছে স্প্যান, ওই বিমের ক্লিয়ার স্প্যানের L/4। আরেকটা ছিল হচ্ছে বিমের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, একটা বিম থেকে আরেকটা বিমের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তো এই তিনটার যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের উইডথ। তো এই তিনটা শর্ত থেকেই আমরা আসলে নির্ণয় করে দেখলাম যে এই ফ্ল্যাঞ্জের উইডথ হয় হচ্ছে 66 ইঞ্চ। আহ, এই যে এখানে ইফেক্টিভ ডেপথ ফিগারেও দেখানো আছে 66 ইঞ্চ, এখানে স্পেসিফিক্যালি দেখানো আছে। তাহলে স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, আর নিচে যে আমার ওয়েবটা বিমের যে ওয়েব সেটা তাহলে থাকবে হচ্ছে 13 ইঞ্চ, আর বিমের উইডথ হচ্ছে 10 ইঞ্চ।
এখানে আসলে টি সেকশনই দেখানো আছে। এমন যদি হয় যে নিউট্রাল অ্যাক্সিস এই ফ্লাঞ্জের ভিতরেই, সেটাও দেখানো আছে। আবার অ্যানালাইসিসে যদি দেখা যায় যে না, এটার ফ্লাঞ্জ হচ্ছে ওয়েভের মধ্যে, সরি নিউট্রাল অ্যাক্সিস ওয়েভের মধ্যে চলে আসে, তাহলে এরকম ভাবে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা এটারও ইউজ করব, সামনেই আসবে। এরপরে এটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন আর কি। রিইনফোর্সমেন্ট, নিচের যে রিইনফোর্সমেন্ট আছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, সেটার যদি আমি ট্রান্সফর্ম আকারে দেখাই, এবং যদি এটা ফ্লাঞ্জের নিউট্রাল অ্যাক্সিসটা যদি ফ্লাঞ্জের ভিতরে থাকে, অ্যানালাইসিস আসলে এটা আসছে, আমরা এটা দেখব। অনুরূপভাবে এটা হচ্ছে মিড স্প্যানে এই ফিগারটা, আর এটা হচ্ছে আমার আসলে সাপোর্টে যেখানে ক্রাক হচ্ছে উপরের দিকে, তাহলে নিচের কংক্রিট, ওয়েভের কংক্রিট এটুকু হচ্ছে কম্প্রেশনে থাকবে, আর টেনশন উপরের যে রিইনফোর্সমেন্ট সেটা থাকবে টেনশনে, এবং তার ট্রান্সফর্মড এরিয়া এন টাইমস এ সেটাও দিয়ে দেখানো আছে। আমরা ফার্দার আগাই। ফার্স্ট হচ্ছে আমরা ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেশন করতে চাই। তাহলে ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেশনের জন্য আমার লাগবে কি কি, এই যে ইকুয়েশনে লাগবে হচ্ছে এফ আর আইজি এন্ড ওয়াইটি। তো তাহলে আমি খেয়াল করো, মোমেন্ট অফ ক্র্যাকিং মোমেন্ট কিন্তু তখনও সেকশন আনক্র্যাকড। আইজি যেটা নির্ণয় করতেছি, এটা এখানে যে স্পষ্ট বলাই হচ্ছে যে সেকশন কিন্তু আনক্র্যাকড, আনক্র্যাকড গ্রস মোমেন্ট। সো আনক্র্যাকড যখন থাকবে, সাপোর্টের ওখানেও কিন্তু আমার আসলে টি সেকশনই থাকবে। তোমরা জানো যে সাপোর্টের ওখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয় যদি ক্র্যাক হয়ে যায়, তখন কিন্তু উপরের জাস্ট কংক্রিটের টেনশন এরিয়া কোনো কাজে আসে না, জাস্ট শুধু রিইনফোর্সমেন্ট, এই যে এই ফিগারটাতে যেটা দেখানো হচ্ছে। কিন্তু আনক্র্যাক যখন, তখন কিন্তু উপরের এই এরিয়াটাও আসলে আমার ইফেক্টিভ, এমনকি সাপোর্টের নিকটেও। পজিটিভ রিজিয়নে তো ইফেক্টিভই, আবার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যেখানে সাপোর্টের নিকটে, সেখানেও কিন্তু আমার আনক্র্যাকড, তার মানে পুরা কংক্রিট সেকশন, টি বিম এর ক্রস সেকশন যেটা হোল এরিয়া, সেই পুরাটাই কিন্তু ইফেক্টিভ। তাহলে আমার আইজি কিন্তু সেই টি সেকশনের বেসিসে আসলে হবে। তাহলে আমি সেগুলো নির্ণয় করে ফেলি। এমসিআর নির্ণয় করার জন্য যে আমার তিনটা ফ্যাক্টর আছে, ফার্স্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আইজি নির্ণয় করব। তো তার জন্য আমরা যদি ফিগারে দেখতে চাই, ফিগার এখানে দেখানো নাই, এটাই জাস্ট আমরা যদি আনক্র্যাকড পোর্শনটা বিবেচনা করি, পুরা এরিয়াটা নিতে হবে আর কি, এই যে এটার পুরা এরিয়াটা নিতে হবে। তো পুরা এরিয়া নিয়ে, ফ্লাঞ্জের উইডথ দেখো হচ্ছে 66 ইঞ্চ, থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, তাহলে ওয়েব থাকে হচ্ছে 10 ইঞ্চ বাই 13 ইঞ্চ। আমরা দেখি সেভাবে এরা নির্ণয় করেছে কিনা। আমি জানি তোমরা এই ব্যাপারে অনেক বেশি পারদর্শী। ফ্লাঞ্জের এই যে এরিয়াটা হচ্ছে এত, ওয়েবের এরিয়া এত, ওটার ওয়াইট অফ ওই এরিয়ার কত, তাহলে তার জাস্ট সেন্ট্রয়েড বের করা আর কি, সেগমেন্ট নিয়ে। তাহলে আমি এটার সেন্ট্রয়েড পেয়ে গেলাম হচ্ছে 5.04 ইঞ্চ বিলো দ্য টপ অফ দ্য বিম। তার মানে টপ, ফ্লাঞ্জের টপ থেকে, আসলে ফ্লাঞ্জের টপ থেকে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে 5.04 ইঞ্চ ও নিচে। তাহলে আমি টোটাল ডেপথ 18 ইঞ্চ থেকে 5.04 ইঞ্চ বাদ দিলে এটা হচ্ছে ওয়াই বটম, ওয়াই বার বটম পেয়ে গেলাম। তাহলে আমার নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ পেয়ে গেছি। রিমেম্বার এখনো কিন্তু সেকশন আনক্র্যাকড, টি সেকশন বাট আনক্র্যাকড, তার মানে পুরা এরিয়াটাই হচ্ছে আমার কাজে আসছে। এবং এখানে সিম্পলিসিটির জন্য রিইনফোর্সমেন্টের এরিয়াকে এন টাইমস দ্বারা গুণ করা হয়নি, এবং রিইনফোর্সমেন্ট যা আছে তাই সেই এরিয়া দিয়েই কংক্রিটের টোটাল এরিয়ার মধ্যে ক্যালকুলেশন করা হচ্ছে। রিমেম্বার, তুমি আরো মোর অ্যাকুরেসির জন্য এটা করতে পারো, কিন্তু আমরা এসএআই কোডের রিকমেন্ডেশনে দেখেছিলাম যে আইইউটি, আইইউটি যেটা moment of inertia for uncracked transform section. This is for uncracked, crack হয়নি। আর এই টি stands for transformed, তার মানে রিইনফোর্সমেন্ট যে এরিয়া, তার তাকে n টাইমস দ্বারা গুণ করে দেখানো হয়েছে, ট্রান্সফর্ম। ঠিক আছে। আইইউটি কে আমরা আসলে এই ইকুয়েশনে আইজি দ্বারা রিপ্লেস করতে পারি, এটা ক্যালকুলেশনে খুব বেশি ডিফারেন্স আনবে না আমার আলটিমেট রেজাল্টে। সেকেন্ড আমরা চলে আসি, তাহলে আমরা স্টেপ এতে পেয়ে গেলাম হচ্ছে সেন্ট্রয়েড। আমরা তাহলে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করে ফেলবো। ফ্লাঞ্জের এই যে আই ওন অ্যাক্সিস বরাবর সেটা পেলাম, প্লাস এ কে স্কোয়ার বা এ ওয়াই স্কোয়ার যেটা, সেটা পেয়েছি। ওয়েভেরটাও অনুরূপ ভাবে নিয়ে নিলাম, আই জি আই ওয়াই, টোটাল পেয়ে গেলাম আমরা আই জি, যেটা গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 10,100 ইঞ্চ পাওয়ার 4। আর ফ্লেক্সারাল স্ট্রেংথ এফ আর ইকুয়াল টু আমরা জানি 7.5, এটা ল্যামডা স্কয়ার রুট অফ এ প্রাইম সি, এটা নরমাল স্ট্রেংথ কংক্রিট 7000 পিএসআই, 3000 পিএসআই, সেটা ব্যবহার করে আমরা পেয়ে গেলাম 474 পিএসআই। তাহলে এই ইকুয়েশনে এই প্যারামিটার গুলো আমরা যদি প্লাগ ইন করি, আমরা এমসিআর এর ভ্যালু পেয়ে যাচ্ছি এত 95
950,000 পাউন্ড ইঞ্চ পাউন্ড, যেটা হচ্ছে 79.2 কি ফিট। তো এই ক্র্যাকিং মোমেন্টটা, এখন আমি এই ক্র্যাকিং মোমেন্টটার সাথে আমার ডেড লোড এবং লাইভ লোড এদের জন্য যে মোমেন্ট গুলা সাপোর্টের, এক্সটেরিয়ার সাপোর্টে যেটা আসছে, মিড স্প্যানে যেটা আসছে পজিটিভ মোমেন্ট, এবং ইন্টেরিয়ার সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট আসছে, সেগুলোর সাথে কম্পেয়ার করে দেখবো যে অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট যদি ক্র্যাকিং মোমেন্টের চেয়ে বেশি হয় তাহলে সেখানে ক্র্যাক ফর্ম করেছে, আর যদি কম হয় তাহলে সেখানে ক্র্যাক ফর্ম করেনি, তার মানে সেকশন এখন আনক্র্যাকড আছে। তো তাহলে নেগেটিভ মোমেন্ট এট এ, এ হচ্ছে এক্সটেরিয়ার সাপোর্ট যেটা আর কি, আমি এখানে যদি দেখি, এই যে এ হচ্ছে এক্সটেরিয়ার সাপোর্ট, বি হচ্ছে মিড স্প্যান, আর সি হচ্ছে ইন্টেরিয়ার সাপোর্ট। তাহলে তিনটা লোকেশনে আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করে ফেলবো, এবং রিমেম্বার এখানে ডেড লোডের জন্যই কিন্তু ক্র্যাকিং হয়ে যেতে পারে, তাহলে আমরা ডেড লোডের জন্য আলাদা মোমেন্ট ক্যালকুলেট করব। এরপরে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার জন্য আবার মানে ডেড লোড আছে, এরপর লাইভ লোড অ্যাপ্লিকেশন করলাম, তখনও কি সেকশন ক্র্যাক হচ্ছে কিনা সেটাও দেখবো। তাহলে ডেড লোডের জন্য আলাদা মোমেন্ট ক্যালকুলেট করব, প্লাস হচ্ছে লাইভ লোডের জন্য আলাদা। আর লাইভ লোডের জন্য আলাদা বলতে লাইভ লোড প্লাস ডেড লোড, এই দুইটা আরেকটা আবার ক্যালকুলেশন করব। তাহলে এখানে ডেড লোড মোমেন্ট ফার্স্ট ক্যালকুলেশন করে নিলাম। এই যে এই 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 দেখো, এই যে WL²/16 যেটা, এটা কিন্তু এসিআই কোডের মোমেন্ট কোএফিসিয়েন্ট। আমি এটা দেখিয়ে দেই, তোমাদের এই শীটটা আমি একটু এডিট করেছি, এখানে তোমাদের নতুন শীটটাও দিয়ে দিব। এসিআই কোডের যে মোমেন্ট কোএফিসিয়েন্ট সেটা এখানে দেওয়া আছে, এই যে এটা। তাহলে এসিআই কোড কি বলছে, টু স্প্যান বা মোর দ্যান টু স্প্যান যদি হয়, পজিটিভ মোমেন্ট এটা ইন্টেরিয়র স্প্যান, এটা আমার হচ্ছে এক্সটেরিয়র স্প্যান লাগবে। Negative moment at interior faces of exterior supports for members built integrally with their supports। তা আমাদের মানে পয়েন্ট এ যেটা, সেটা কিন্তু এটার মধ্যে পড়ছে। এখন দেখি, হোয়ার দ্য সাপোর্ট ইজ স্প্যান্ড্রেল বিম অর এ গার্ডার, আর হোয়ার দ্য সাপোর্ট ইজ এ কলাম। আমাদের জন্য কিন্তু এই সাপোর্টটা আসলে একটা কলাম, আমি ফিগারে দেখাবো। তার জন্য তাহলে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের এই যে কোএফিসিয়েন্টটা কত, WL²/16, এটা গেল। তাহলে আমি এখানে যে নেগেটিভ মোমেন্ট এট এ, আমাদের ফিগারে এখানে ক্লিয়ারলি দেখানো আছে, এখানে এটা কিন্তু এই যে কলাম আছে, তাহলে এই স্প্যান্ডেল একটা বিম থাকতেও পারে, বাট এখানে কলাম যেহেতু আছে তাহলে আমরা আরো বেশি মোমেন্ট এটা ক্যারি করবে বিমের অন, যেখানে WL²/24, কলাম থাকলে WL²/16, তার মানে কলাম থাকলে সে কিন্তু বেশি মোমেন্ট ক্যারি করবে। তাহলে এ পয়েন্টে এই মোমেন্ট কোএফিসিয়েন্ট থেকে এটা পেয়ে গেলাম। আমি এখানে আসলে এটা এই টেবিলার ফর্মে যেমন দেওয়া আছে, এখানে আসলে এই যে ইকুয়েশন সহ দেওয়া আছে, দেখো এই যে এখানে খেয়াল করো, যদি ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড হয়, আর স্প্যান্ডেল হয় বিম, স্প্যান্ডেল মানে হচ্ছে স্প্যান্ডেল বিম, আর যদি কলাম হয় তাহলে আনরেস্ট্রেইনড মানে হচ্ছে সিম্পলি সাপোর্টেড, ফ্রি ফর রোটেশন, তাহলে হচ্ছে 0। যদি স্প্যান্ডেল বিম হয় 1/24, আর যদি কলাম হয় 1/16। এখানে এই শীটে তোমাদের দিয়ে দিয়েছি, এটা দেখে নিতে পারো। তাহলে এই কোএফিসিয়েন্ট দিয়ে আমি ডেড লোড মোমেন্ট এটা নির্ণয় করে নিলাম। এটা হচ্ছে সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্টে। আর ডেড লোড প্লাস লাইভ লোড, এই যে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার কারণে এখন মোমেন্ট যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসলো। তো তাহলে আমার ক্র্যাকিং মোমেন্ট ছিল হচ্ছে, ক্র্যাকিং মোমেন্ট ক্যাপাসিটি ছিল কত, 79.2। তার তুলনায় সাপোর্ট এ তে ডেড লোডের কারণে যে মোমেন্ট সেটা কিন্তু কম, তার মানে শুধু ডেড লোডের কারণে সাপোর্ট এ তে ক্র্যাকিং হচ্ছে না। এবার ডেড লোড প্লাস লাইভ লোড এর কারণে ওই সেকশনেই, সেকশন এ তে আর কি, এক্সটেরিয়র সাপোর্টের ইন্টেরিয়র ফেসে এখানে কিন্তু মোমেন্ট হচ্ছে 55.3, যা ক্র্যাকিং মোমেন্ট 79.2 হচ্ছে কম। তার মানে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটাই যদি আমি অ্যাপ্লাই করি, তাও কিন্তু আমার ওই সেকশন এ তে এখানে ক্র্যাকিং হচ্ছে না। তাহলে both of these are less than MCR, section A will not be cracked at service loads। সেকশন এ কিন্তু ক্র্যাক হচ্ছে না ডেড লোড এবং লাইভ লোড কোনোটার কারণেই। তাহলে এখানে আমাকে আনক্র্যাক সেকশন ধরে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু মিড স্প্যানে কি হচ্ছে এবং ইন্টেরিয়র সাপোর্টের ফেসে কি হচ্ছে আমরা একটু দেখি। নেগেটিভ মোমেন্ট এট সি, ইন্টেরিয়র ফেসের সাপোর্ট, এখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে WL²/10। আমরা এই টেবিলে বা ফিগার একটু দেখে আসি, এটা আসলে কত হয়। আহ, আমি এটা দেখাই। তাহলে ইন্টেরিয়র ফেসে এই যে আমাদের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে 1/10, ঠিক আছে, WL²/10। তো ইন্টেরিয়র ফেসে আমরা নির্ণয় করে নিলাম, ডেড লোডের জন্য মোমেন্ট 37.5 ফিট,
যেহেতু ক্র্যাকিং মোমেন্টের চেয়ে কম, তাহলে ক্র্যাকিং হচ্ছে না শুধু ডেড লোডে। কিন্তু ডেড লোড প্লাস লাইভ লোড যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু ক্র্যাকড ক্র্যাকিং মোমেন্টের চেয়ে এই মোমেন্টটা বেশি। তাহলে লাইভ লোড যখন অ্যাপ্লিকেশন করছি ইন্টেরিয়র ফেসে কিন্তু তখন ক্র্যাক হয়ে যাচ্ছে, শুধু ডেড লোডে হচ্ছে না। তাহলে আমাকে এটা কিন্তু অ্যানালাইসিসে কনসিডার করতে হবে। তাহলে পজিটিভ রিজিয়ন মানে মিড স্প্যানে আসলে কি হচ্ছে, ক্র্যাকিং মোমেন্ট হচ্ছে ইন দ্য পজিটিভ মোমেন্ট রিজিয়ন, ক্র্যাকিং মোমেন্ট এটা হচ্ছে 30.8 কি ফিট। রিমেম্বার, এটা এত কম কেন? আহ, এটা এটা জাস্ট এই যেখানে খেয়াল করে দেখো, নেগেটিভ সেকশন গুলোর জন্য ওই যে ওয়াইটি এর ভ্যালু যেটা সেটা ছিল কিন্তু 5.04 ইঞ্চ, অথচ পজিটিভ মোমেন্ট রিজিয়নে এই ওয়াইটি এর ভ্যালু কিন্তু 12.96। রিমেম্বার, কোন পাশে টেনশন হচ্ছে? নেগেটিভ রিজিয়নে টেনশন হচ্ছে কিন্তু আপার সাইডে। তাহলে আমার এটা কিন্তু ওয়াইটি আসলে ওয়াইসি না। টেনশন টেনশন সাইডের যে ডিসটেন্স, সেটা টেনশন ফাইবারের যে ডিসটেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম টেনশন ফাইবারের ডিসটেন্স সেটা নিতে হবে। তাহলে পজিটিভ রিজিয়নে আমার টেনশন কিন্তু নিচে, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স যেটা সেটাই আমি এখানে নিয়েছি। তাহলে তার ক্র্যাকিং মোমেন্ট কিন্তু কম, সাপোর্টের তুলনায় এখানে ক্র্যাকিং মোমেন্ট অর্ধেকের চেয়েও কম দেখো। এবং আমরা সাপোর্টে পজিটিভ বেন্ডিং মোমেন্ট কত সেটাও নির্ণয় করে আসতে পারি এই ফিগার থেকে, এখান থেকে নিয়ে আসি। এই যে দেখো কত আছে, কলাম যদি থাকে তাহলে 1/14, ডব্লিউ স্কোয়ার বাই 14 এক কথায়। সেটা ডেড লোডের জন্য কত হচ্ছে 26.3, যা ক্র্যাকিং মোমেন্টের চেয়ে কম। তাহলে শুধু ডেড লোডে মিড স্প্যানে ক্র্যাকিং আর হচ্ছে না। ডেড লোড প্লাস লাইভ লোড যখন দিচ্ছি তখন এই মোমেন্টটা ক্র্যাকিং মোমেন্টের চেয়ে বেশি। তাহলে ডেড লোড লাইভ লোড ডেড লোড প্লাস লাইভ লোড যখন অ্যাপ্লিকেশন হচ্ছে তখন মিড স্প্যানেও ক্র্যাক আসছে। তাহলে সামারি হচ্ছে, ডেড লোড লাইভ লোড কোনোটার জন্যই এক্সটেরিয়র সাপোর্টে ইন্টেরিয়র ফেসে ক্র্যাকিং হচ্ছে না, কিন্তু মিড স্প্যান এবং ইন্টেরিয়র সাপোর্টের ফেসে সেখানে কিন্তু লাইভ লোড যখনই অ্যাপ্লাই করছে তখনই ক্র্যাকিং আসছে। কিন্তু ডেড লোডের জন্য সেখানে কোনো জায়গাতেই ডেড লোডের জন্য আসলে ক্র্যাকিংটা হচ্ছে না। সো এটা আসলে রিমেম্বার করতে হবে। তাহলে এখানে কনক্লুশন কি হচ্ছে, therefore it will be necessary to compute ICR and IE at midspan and at support C। যেখানে ক্র্যাকিং আসছে তাহলে সেখানে ক্র্যাকিং মোমেন্ট ক্যালকুলেট করে আমার যে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বের করতে হবে, এখানে সেটা বলা হচ্ছে at midspan and at support C। তাহলে আমরা এখন চলে যাই আইসিআর ক্যালকুলেশনে। আমরা মিড স্প্যানও করব, আবার সাপোর্ট সি তেও কিন্তু করব। আর সাপোর্ট এ তে এই ক্র্যাক যেহেতু হচ্ছে না, তার মানে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া সাপোর্ট এ তে ওই আনক্র্যাকড যে আইজি যেটা আনক্র্যাকড গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাই কিন্তু তার ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া। তো তাহলে আইসিআর যদি ক্যালকুলেশন করতে চাই, ক্র্যাকিং যখন হচ্ছে ডেড লোডের পরে লাইভ লোড যখন আসছে মিড স্প্যানে, তখন আমার তাহলে এটা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফার্স্ট কত সেটা নির্ণয় করে আসতে হবে। তো সেটা জানার জন্য আমরা এই যে এখানেই তোমাদেরকে ইকুয়েশনও দিয়ে দিয়েছি, আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারি। সরি, আমরা এই যে সেকশন অ্যানালাইসিস এখানে মিড স্প্যানে তার মানে টি বিম আসলে, এবং যদি ক্র্যাকিং হয়ে যায় তাহলে আমাকে এই যে টি সেকশনস উইথ টেনশন স্টিল এএস, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করলে আসলে এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ ফ্রম দা টপ পেয়ে যাব। আবার এই ওই এক্স এর ভ্যালু সহ এই ইকুয়েশন যদি ব্যবহার করি তাহলে আমরা ক্র্যাকিং মোমেন্টটা পেয়ে যাব। আদার ওয়েতে আমরা জাস্ট মোমেন্ট নিয়েই এই যে অন্য ইকুয়েশন আছে, এই ইকুয়েশন ব্যবহার করে কে ভ্যালু বের করতে পারি, আর কে এর সাথে যদি ডি গুণ করি তাহলেই নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ সি পেয়ে যেতে পারি। দুইভাবে কিন্তু করা যায়। তো আমরা ওরা এইভাবেই এখানে সমাধান করেছে। কে ইকুয়াল টু নির্ণয় করতে এন লাগবে, এন তোমরা জানো ইএস বাই ইসি, এটা নির্ণয় করে নিল 8। তাহলে রো লাগবে, রো হচ্ছে রিইনফোর্সমেন্ট এরিয়া ডিভাইডেড বাই টোটাল রেক্টাঙ্গুলার এরিয়া। তাহলে এখানে খেয়াল করো, এটা টোটাল উইডথ নিয়েছে কিন্তু 66 ইঞ্চ। প্রথমে হচ্ছে এটা রেক্টেঙ্গুলার সেকশন ধরে ক্যালকুলেট করলো, আসলে আমরা শিওর জানি না যে আহ, এটা কি টি বিম হবে তার নাকি রেক্টেঙ্গুলার সেকশন হবে। টি বিম রেক্টেঙ্গুলার সেকশন বলতে এই যে নিউট্রাল অ্যাক্সিস কি ওয়েবের ভিতরে নাকি ফ্লেঞ্জের ভিতরে, এই দুইটা ফিগার থেকে আসলে ডিসাইড করতে হবে কোনটা হবে। আমরা এক্স্যাক্টলি জানি না, তো কি করব, আমরা ধরে নিলাম যে নিউট্রাল অ্যাক্সিস এই ফ্লেঞ্জের মধ্যেই থাকবে, ওয়েবের মধ্যে আসবে না। তাহলে দেখি তখন ক্যালকুলেশন করে কি হয়। যদি এটা স্যাটিসফাই না করে তখন আমরা নিউট্রাল অ্যাক্সিস ওয়েবের মধ্যে সেটা ধরে ক্যালকুলেশনে আগাবো। তো তাহলে এটা ক্যালকুলেশন করে নিলাম আমরা।
কত আসলো? কে এর ভ্যালু আসছে 0.148, তাহলে তার সাথে সি ডি গুণ করলে আমরা পেয়ে যাব সি ইকুয়াল টু 2.29। তাহলে সি আসছে 2.29, আর আমার ফ্লাঞ্জের থিকনেস ছিল হচ্ছে 5 ইঞ্চ। তার মানে আমার নিউট্রাল অ্যাক্সিস কিন্তু ফ্লাঞ্জের মধ্যেই আছে। তো তাহলে এটার বিহেভিয়ারটা হবে আসলে রেক্টেঙ্গুলার সেকশনের মতোই। তোমরা একটা টি বিম সেকশনে আলোচনা দেখতেছো, বিকজ দিস ইজ লেস দ্যান দ্য থিকনেস অফ দ্য ফ্লাঞ্জ, দ্য কম্প্রেশন জোন ইজ রেক্টেঙ্গুলার অ্যাজ অ্যাজিউম। তাহলে যদি না হয় তাহলে আবার টি সেকশন ধরে অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন এটার আমরা ক্র্যাকড মোমেন্ট অফ ইনার্শিয়া এট বি ক্যালকুলেশন করে নিব। বি মানে হচ্ছে মিড স্প্যান, আমরা যেটার এই যে নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন করলাম। তো এটা ট্রান্সফর্ম সেকশন, এটার জন্য ফিগার আসলে এই যে এটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফিগার। নিউট্রাল অ্যাক্সিসের এই যে 2.29 হচ্ছে ইঞ্চ ফ্রম টপ, এটা ডেপথ যে দেওয়া আছে। আর আমার এই নিচের যে পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে সেটা ট্রান্সফর্ম করে নিলাম। রিমেম্বার এখানে পজিটিভ জোনে কিন্তু কোনো ধরনের পজিটিভ রিইনফোর্সমেন্ট নাই, মানে টপে কোনো কম্প্রেশন রিইনফোর্সমেন্ট নাই আর কি। এনিওয়ে, তাহলে আহ, কোথায় আসছি আমরা? হুম, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ক্যালকুলেশন করে নিব ওই জাস্ট দুইটা সেকশন থেকে, এই যে কম্প্রেশন জোনের এরিয়া, তার y/2 ওন অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, আর জাস্ট রিইনফোর্সমেন্টের এটার ওন অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া 0, জাস্ট ওই যে এ কে স্কয়ার বা এডি স্কয়ার যেটা, সেই পার্টটা আসলো। তাহলে টোটাল ক্র্যাকিং মোমেন্ট আমরা নির্ণয় করে নিলাম এত। তাহলে খেয়াল করে দেখো, আনক্র্যাকড সেকশনে মোমেন্ট ছিল হচ্ছে 10,000, আর সেখানে ক্র্যাকিং মোমেন্টে পজিটিভ জোনে মোমেন্ট আসছে, মোমেন্ট অফ ইনার্শিয়া আসছে মাত্র 2500, 4/1 তাহলে ডিফ্লেকশন কিন্তু 4 গুণ বেড়ে যাবে আর কি ক্র্যাক হওয়ার পরে। তাহলে এটা হচ্ছে পজিটিভ মিড স্প্যানে ক্র্যাকিং ক্র্যাকড সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। অনুরূপভাবে আমরা সাপোর্ট সি তে ক্র্যাকড সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই। তো সাপোর্ট সি তে, সাপোর্ট যখন সি তখন হচ্ছে উপরের ফ্লাঞ্জ কিন্তু এখন ক্র্যাকড, তাহলে জাস্ট ওখানকার রিইনফোর্সমেন্ট এই যে শুধু রিইনফোর্সমেন্ট ট্রান্সফর্ম এরিয়াটা এখানে কনসিডার করব আমরা। আর আর আমার নিচের দিকে ওয়েবের যে পার্টটা কম্প্রেশনে থাকবে সেই পার্টটা নিব। তাহলে এখনকার জন্য অ্যানালাইসিস হবে আমার এই সেকশন নিয়ে। তো এটার আমরা যদি এই যে দেখো নিউট্রাল অ্যাক্সিস ডেপথ নির্ণয় করা হয়েছে ইকুয়েশন দিয়ে। যদি এটার ইকুয়েশন এটাও যদি ইকুয়েশন দিয়ে নির্ণয় করতে চাও, এই যে এখানে কিন্তু ওই ফিগার ব্যবহার করতে পারা যাবে, রেক্টেঙ্গুলার সেকশন উইথ টেনসাইল স্টিল এএস। এটা দিয়ে আমরা কিন্তু এখন এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারবো, আইসিআর ও নির্ণয় করতে পারবো। আবার ক্র্যাক সেকশনের জন্য এই যে এটা ব্যবহার করে কিন্তু নির্ণয় করা যাবে, আমি দেখাইলাম। তো তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ প্লাস হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া সবকিছুই নির্ণয় করে নিলাম। কম্পিউট আইসিআর এট সি, এনএস ইকুয়াল টু এত, রো ইকুয়াল টু এত। ওরা আসলে ওই ইকুয়েশন ব্যবহার না করে এই যে এটা দিয়ে করেছে আসলে। আহ, এটা দিয়ে মানে হচ্ছে এই যে রো কে এর ভ্যালু রো স্কয়ার রুট অফ রো 2 ρn প্লাস ρn হোল স্কয়ার মাইনাস ρn, এই ইকুয়েশন দিয়ে করেছে একইভাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে আমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু 0.378, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 6 ইঞ্চ। রিমেম্বার এটা কিন্তু বটম থেকে, 6 ইঞ্চ ফ্রম দ্য বটম। দেয়ারফর একইভাবে আমরা তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াও ক্যালকুলেশন করে নিলাম। এট সেকশন সি হচ্ছে 2440 ইঞ্চ পাওয়ার 4। তাহলে আইজি হলো 10,100, আইসিআর এট বি হচ্ছে 2500, আইসিআর এট সি হচ্ছে 2440 ইঞ্চ কিউব। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া যখন ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম, এখন ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া বিভিন্ন সেকশনে নির্ণয় করব, সেটার থেকে আবার এভারেজ মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। আম, আমরা আগের ক্লাসে দেখেছি যে কিভাবে এগুলো কাজে লাগে, মানে এসআই কোড রিকমেন্ডেশন কি কি ছিল, যে যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে এভারেজ মোমেন্ট অফ ইনার্শিয়া এটা নির্ণয় করতে হয় ইফেক্টিভ, তিনটা সেকশনের যে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল সেগুলোর এভারেজ মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে। এই যে রিকমেন্ডেশনটা যা ছিল আমি এখানে একটু দেখাতে চাই। কাম অন। হুম, কন্টিনিউয়াস স্প্যান যদি হয়, এসিআই কোডের রিকমেন্ডেশন ছিল যে সেকশন 1, সেকশন 2, আর এটা হচ্ছে সেকশন মিড স্প্যান। এই দেখো, এটা হচ্ছে লেফট লেফট সাপোর্ট, এটা রাইট সাপোর্ট, এটা হচ্ছে মিড স্প্যান। এগুলো তিনটার মোমেন্ট অফ ইনার্শিয়া, ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে এভারেজ মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হবে। আবার এটার চেয়ে একটা ফার্দার ইমপ্রুভড ভার্সন ছিল হচ্ছে এই ইকুয়েশন।
আর যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস এন্ড আদার সিম্পলি সাপোর্টেড হয় এটা ব্যবহার করা যাবে। তো এটা তো আমাদের কেস না, আমাদের হচ্ছে দুই এন্ডই হ্যাঁ, মানে দুই এন্ডেই আসলে বেন্ডিং মোমেন্ট আছে। তাহলে আমাকে এই যে ইমপ্রুভ ভার্সন যদি আমরা ব্যবহার করতে চাই এই ইকুয়েশনটা ইউজ করব বেসিক্যালি। তাহলে এখানে আমাকে লেফট সাপোর্টের মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট সাপোর্টের মোমেন্ট অফ ইনার্শিয়া, মিড স্প্যানের মোমেন্ট অফ ইনার্শিয়া সবকিছু নির্ণয় করে আসতে হচ্ছে। তাহলে কম্পিউট ইমিডিয়েট ডেড লোড ডিফ্লেকশন, আমরা ফার্স্ট ডেড লোডের জন্য ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাই, এরপরে লাইভ লোড যখন অ্যাপ্লিকেশন করব তখন ডিফ্লেকশন কতটুকু বাড়বে সেটা ক্যালকুলেট করব। তাহলে যখন আই অ্যাট এ, এম এ ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোডের জন্য সেকশন এ কিন্তু আনক্র্যাক, তাহলে তার ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া ওই আনক্র্যাক মোমেন্ট অফ ইনার্শিয়াই। বি তে যখন আমরা ক্যালকুলেট করতেছি ডেড লোডের কারণে সেখানেও ক্র্যাকিং হয় নাই, তাহলে এটার আনক্র্যাকড মোমেন্ট অফ ইনার্শিয়াই হচ্ছে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া। সি তেও একই কেস, তাহলে সেটারও মোমেন্ট অফ ইনার্শিয়া আনক্র্যাক সেকশনেরই মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানকার ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু 10,000, এবং তুমি যদি তার ওই যে অ্যাভারেজ করো ফর্মুলা নিয়ে তাহলে এই 10,100ই আসবে। তাহলে ইমিডিয়েট ডেড লোড ডিফ্লেকশন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটা দেখো ওই যে টেবিলে ফর্মুলা দেওয়া আছে, এটাও তোমাদের দেখিয়েছিলাম, আমাকে বারবার আসলে শাফলিং করতে হচ্ছে, উপর নিচে যেতে হচ্ছে, এখানে যে দেখাই এই টেবিলটাও তোমাদের আমি দিয়েছি যে টেবিল 10.9, খেয়াল করে দেখো আমাদের জন্য কন্ডিশন হচ্ছে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে, এক্সটেরিয়র স্প্যান আমাদের, স্প্যান এন্ড সাপোর্ট, এক্সটেরিয়র স্প্যান, কলাম হচ্ছে আমাদের এক্সটেরিয়র সাপোর্ট, তাহলে এটাও কাজে। লোডের প্যাটার্ন হচ্ছে ইউনিফর্ম ডেড লোড। ডিফ্লেকশন কেস ফিগার 9 on 3 কত কত 2 and 8, আমরা এখানেই যদি দেখতে চাই এই যে দেখো কেস গুলো দেখানো আছে এখানেই, ফিগার 9 13 কেস 2 and 8। আমাদের দেখো এক্সটেরিয়র ফেসে কিন্তু এই 2 তে যেটা দেখানো আছে এটা রাইট সাপোর্ট ফিক্সড বাট লেফট সাপোর্ট হচ্ছে ফ্রি। তাহলে এইটার সাথে আমি যদি কেস 8টা, আমাদের এক্সটেরিয়র সাপোর্ট কিন্তু সিম্পলি সাপোর্টেড না, সেখানে একটা বেন্ডিং মোমেন্ট আছে, তাহলে এই দুইটা কন্ডিশন যদি ওই যে সুপার ইম্পোজ করি, আমি এক কথায় যে এটা ফার্স্ট অ্যাপ্লাই করলাম প্লাস তার সাথে এটা যোগ করলাম, সুপারপজিশন প্রিন্সিপল থেকে আমরা এই দুইটা সামেশন করলে কিন্তু আমার তাহলে এক্সিস্টিং যে কন্ডিশন আছে সেটার জন্য ডিফ্লেকশনটা আমি পেয়ে যাবো মিড স্প্যানে। তাহলে এটা হচ্ছে ডেল্টা মিড, এই যে এইটা প্লাস হচ্ছে 1/32, দেখো এম পজিটিভ, এখানেও কিন্তু এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তো এই দুইটার কম্বিনেশন যদি তুমি আলটিমেটলি করো, এটা নিতে পারো এম পজিটিভ মোমেন্ট নিলে, আর এটা ব্যবহার করা যাবে হচ্ছে ডব্লিউ এল ফর 4 ডিভাইডেড বাই ই, এটা নিলে। আমি তো এম পোস্ট নিব না, আমি আসলে ডব্লিউটাই নিব। আর এখানে আমি যে এই এক্সটেরিয়র এন্ডে আমি কিন্তু মোমেন্ট অলরেডি জানি, আমার এক্সটেরিয়র এন্ডে মোমেন্ট কত, সেই মোমেন্টটা বসালে এটা পেয়ে যাবো। তো এই দুইটাকে সাম আপ করে আসলে টেবিল এখানে বসানো আছে, এই যে যে টেবিলটা, এই টেবিলে এই দুইটার সাম আপ করেই ওই কোএফিসিয়েন্ট দেখো ডব্লিউ এল পাওয়ার 4 ডিভাইডেড বাই ইআই, এর সাথে যে কোএফিসিয়েন্টটা গুণ করলে হয়ে যাবে সেটা হচ্ছে 3.3 10⁻³ এতটুকু করলে হবে। আর যদি তুমি এটা কোএফিসিয়েন্ট না নিয়ে ওই ফিগার থেকেই দুইটা সাম আপ করো, দ্যাটস ওকে টু, একই জিনিস আসবে। তাহলে এই যে ডেল্টা ইকুয়াল টু এই দেখো সেই কোএফিসিয়েন্টটা নিয়েছে ডব্লিউ এল পাওয়ার 4 ডিভাইডেড বাই ইআই, এখানে এর স্প্যান হচ্ছে এল হবে ইঞ্চিতে, ডব্লিউ হবে পাউন্ড পার ফিট, পাউন্ড পার ইঞ্চিতে, ইউনিট কম্প্যাটিবিলিটি থাকতে হবে, ইও হতে হবে পিএসআই তে, অনুরূপভাবে আই হতে হবে ইঞ্চ পাওয়ার 4 এ। তাহলে সেগুলো যখন বসিয়ে দিলাম আমার ডিফ্লেকশন ডেড লোডের জন্য চলে আসলো 0.032 ইঞ্চ, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো দ্যাটস দ্য ডেড লোড ডিফ্লেকশন। এখন আমরা যখন লাইভ লোড অ্যাপ্লাই করতেছি তখন তাহলে ডেড লোড কত হচ্ছে, খেয়াল করো লাইভ লোড যখন অ্যাপ্লাই করা হচ্ছে সাপোর্ট এতে কিন্তু এখনো ক্র্যাক আসছে না, লাইভ লোড অ্যাপ্লাই করলে মিড স্প্যানে ক্র্যাক আসতেছে এবং সাপোর্ট সি তে ক্র্যাক আসতেছে। তো তখন তাহলে ওই দুই তিনটা সেকশনে লাইভ লোডের কারণে এখন ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। এবং আমরা বলেছিলাম যে এটার কারণে শুধু লাইভ লোডের কারণে ডিফ্লেকশন কিভাবে ক্যালকুলেট করব, ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য যে ডিফ্লেকশন তার থেকে শুধু ডেড লোডের জন্য ডিফ্লেকশন বাদ দিব, তাহলে আমি লাইভ লোডের জন্য যে ডিফ্লেকশন, শুধু লাইভ লোডের জন্য যে ডিফ্লেকশন সেটা পাবো। তাহলে আমরা এই দুইটা আগে আলটিমেটলি দুইটা আলাদাভাবে এই যে এটাও নির্ণয় করতে হবে, এটা আমরা ক্যালকুলেশন করেছি। তো তার জন্য আমার তাহলে লাইভ লোড যখন আসতেছে তখন ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সাপোর্টে কত, সাপোর্টে কিন্তু লাইভ লোড দেওয়ার পরেও আনক্র্যাক ছিল, তাহলে সেখানকার ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া ওই আনক্র্যাক মোমেন্ট অফ ইনার্শিয়ায়। বি তে মিড স্প্যানে এখানে ক্র্যাকিং হয়ে গেছিল, এবং তাহলে আমাকে যে এই ফর্মুলা ইউজ করে
এই ফর্মুলা ইউজ করে আসলে ক্র্যাকিং মোমেন্ট এবং গ্রস মোমেন্ট ব্যবহার করে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে। তো সেখানে এমসিআর ডিভাইড বাই এম এ এটা রেশিও লাগবে, এই যে আমরা অলরেডি নির্ণয় করে রেখে আসছি। এম এ ছিল হচ্ছে 63.2, এমসিআর এত, তাহলে রেশিও আসছে হচ্ছে এত, এবং তার যে কিউব পাওয়ার, এগুলো ফর্মুলাতে বসিয়ে দিলাম, আমরা ইফেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলাম 3430। এটা হচ্ছে মিড স্প্যানে। অনুরূপভাবে সাপোর্ট সি তে আমি ক্যালকুলেট করব, সেখানে আমি পেয়ে গেলাম 7950। এখন তাহলে এই তিনটার অ্যাভারেজ, এই যে আই অ্যাভারেজ করব 0.7, আমাদের ওই যে ওই ইকুয়েশনটা, এটা আমি ওপেন আছে কিনা নাই, তাহলে এখান থেকে আমি এটা নিয়ে এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করে নিয়ে আসলাম। আমার এখন অ্যাভারেজ মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 5 on 10 ইঞ্চ পাওয়ার 4। তাহলে এই ইফেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া নিয়েই আমি এখন আসলে লাইভ লোড প্লাস ডেড লোড এই দুইটার জন্য যে ডিফ্লেকশন সেটা ক্যালকুলেশন করব। তাহলে কম্পিউট দ্য ইমিডিয়েট ডেড লোড প্লাস লাইভ লোড ডিফ্লেকশন কি করব, ওই একই ইকুয়েশন, জাস্ট এখন এখানে ডব্লিউ এর জায়গায় আসবে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, এবং এটা হতে হবে ইঞ্চ পার পাউন্ড পার ইঞ্চে। এই যে দেখো, টোটাল 2.07 কিপ পার ফিট কে যদি পাউন্ড পার ইঞ্চে কনভার্ট করো 173 আসে সেটা। আর ডব্লিউ এল এটা হচ্ছে ইঞ্চে, এবং বাকি এগুলো কম্প্যাটিবল ইউনিটে বসালাম 0.015 ইঞ্চ, এটা ওরা নোট চলে আসলো। তাহলে এটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য ডিফ্লেকশন। তাহলে শুধু লাইভ লোডের জন্য ডিফ্লেকশন, জাস্ট ডিফ্লেকশন ডিউ টু ডেড লোড প্লাস লাইভ লোড মাইনাস ডিফ্লেকশন ডিউ টু ডেড লোড, এটা হচ্ছে 0.11 ইঞ্চ। তো এখানে আসলে একটু দেখো কনক্লুশন আছে। The author believes that this is not the appropriate value for the live load deflection that is to be compared with the allowable values in ACI code table 9.5b। আমাদের এই যে allowable deflection যেটা দেওয়া ছিল, allowable deflection টেবিল, এটা এখান থেকে দেখাই, সরি। এসিআই কোডের যে অ্যালোয়াবল ডিফ্লেকশনের লিমিট দেওয়া ছিল, এটা এখানে যে দেখাচ্ছি টেবিল 6.2 ম্যাক্সিমাম অ্যালোয়াবল কম্পিউটার ডিফ্লেকশনস, এই টেবিলের সাথে আসলে কম্পেয়ার করতে হবে আমার লাইভ লোড ডিফ্লেকশনটাকে। তো কি বলা হচ্ছে, after the live load has been applied and the beam has cracked, deflection due to dead load will be increased by an amount equal to the ratio I values used in step 4 and 5, thus an improved value of our I ডেল্টা আইডি। তার মানে ডেড লোডের জন্য যে ডিফ্লেকশন, সেটা এরা বলতেছে যে যখন লাইভ লোড অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যখন লাইভ লোডের কারণে ক্রাক আসতেছে, তখন আনক্রাক সেকশনের যে ডেড লোডের কারণে যে ডিফ্লেকশন, সেটা কিন্তু এখন ক্রাক হয়ে যাওয়ায় ওই ডেড লোড, একই ডেড লোড থাকলো, এখন কিন্তু তার জন্য ডিফ্লেকশনটা বেড়ে যাবে। কি অ্যামাউন্টে বাড়বে, আনক্রাক থেকে ক্রাক হতে যে রেশিও, সেই করেসপন্ডিং রেশিও আকারে বাড়বে, তাই বলতে চাচ্ছে। তো ডেড লোড ডিফ্লেকশন আসছিল হচ্ছে 0.032 ইঞ্চ, তখন মোমেন্ট অফ ইনারশিয়া ছিল আনক্রাক 10 10 10,100, বাট যখন ক্রাক হয়ে গেল তখন ইফেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া আসছে হচ্ছে এই যে 500 5110 ইঞ্চ পাওয়ার 4। তাহলে এইটার যে রেশিও, সেই অনুপাতে কিন্তু ডেড লোডের ডিফ্লেকশনটা বেড়ে যাবে। এদের অবজারভেশনটা আমার মনে হয় কারেক্ট। এটা হচ্ছে অথরের বিলিভ, দেখো দ্য অথর বিলিভস দ্যাট ডেড লোড যেটা ক্যালকুলেশন করা হয়েছে সেটা ঠিক না, বরং তার কারণে ডেড লোডের তুলনায় দেখো লাইভ লোডের যে ডিফ্লেকশন সেটা আসলে বেশি আসছে। তো তাহলে এটা আসলে অরিজিনালি ডেড লোডের কারণে ডিফ্লেকশনটা বাড়বে, কিন্তু লাইভ লোডের জন্য ডিফ্লেকশনটা তখন কম হবে, বাট টোটাল ডিফ্লেকশন কিন্তু সেম থাকবে আসলে। সো তাহলে ডেড লোড আগে ছিল 0.032, এখন কিন্তু সেটা বেড়ে 0.063 ইঞ্চ হয়ে গেল। তাহলে টোটাল ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য ডিফ্লেকশন থেকে শুধু ডেড লোডের জন্য ডিফ্লেকশনটা বাদ দিলাম, লাইভ লোডের জন্য করেসপন্ডিং ডিফ্লেকশন পেয়ে গেলাম 0.0088 ইঞ্চ। তাহলে এখন এইটাকে আমরা আসলে কম্পেয়ার করব অ্যালোয়েবল ভ্যালুর সাথে। তো এখানে কি বলা হচ্ছে, এসিআই টেবিল 9.5b, ওই যে যেটা টেবিল দেখালাম, লিমিটস কম্পিউটেড লাইভ ইমিডিয়েট লাইভ লোড ডিফ্লেকশনস টু L by 360 for floors that either do not support or are not attached to elements like to be damaged by large deflections। লাইভ লোডের জন্য ডিফ্লেকশন L by 36 হবে যদি এটার এই বিমের নিচে কোনো ড্যামেজ হয়ে যেতে পারে এমন পার্টিশন না থাকে। তো তার জন্য তাহলে আমাদের স্প্যান ছিল 22 ফিট, সেটাকে 3360 দিয়ে ভাগ করলে আসে 0.73 ইঞ্চ। তার থেকে আমাদের এই যে ডিফ্লেকশন হচ্ছে 0.0088 ইঞ্চ, যথেষ্ট কম। তাহলে এটা দ্য কম্পিউটার ডিফ্লেকশন ইজ নট এ প্রবলেম হিয়ার, সেরকমই তো মজা আছে। If this beam does not support partitions that can be damaged by deflections, ACI code would have indicated that it was not necessary to compute deflections। এখন দেখো, পার্টিশন ওয়াল যদি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু আমাকে এই
ডিফ্লেকশন ক্যালকুলেশনের দরকার ছিল। না হলে আমরা কি করতাম, শুরুতেই ওই যে এসিআই ডেপথ টেবিল থেকে মিনিমাম ডেপথের যে টেবিল সেই ডেপথ প্রোভাইড করতাম, তাহলে আমার ডিফ্লেকশন ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না। কখন? যদি এই বিমের নিচে ড্যামেজ হয়ে যেতে পারে এমন কোনো পার্টিশন ওয়াল না থাকতো। আর যদি থাকে তাহলে অবশ্যই ডিফ্লেকশন ক্যালকুলেশন করে এই যে আমরা যে প্রসিডিউর আগালাম এটা চেক করতে হবে। আবারও একটু বলা হচ্ছে, if the structure just barely passes the allowable deflection calculations, consideration should be given to means of reducing the deflections, because the deflection calculations of questionable are of questionable accuracy. The easiest ways to do this are to add compression steel or increase the depth of the section. আমরা জানি এটা যে আমরা কি করতে পারি আসলে যখন ডিফ্লেকশন অ্যালোয়েবল লিমিটের মধ্যে থাকছে না বা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন কি করতে পারি? আমরা কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বেশি ব্যবহার করলে লং টার্ম ডিফ্লেকশন কম আসে, প্লাস হচ্ছে ইমিডিয়েট ডিফ্লেকশনও কম আসবে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট ব্যবহার করলে। কেন? তার মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু বাড়বে। সেকেন্ড হচ্ছে আমরা এটার ডেপথ বাড়াতে পারি, ডেপথ বাড়ালে ডেফিনেটলি মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাচ্ছে। সো এই হচ্ছে ইমিডিয়েট ডিফ্লেকশন ক্যালকুলেশনের একটা এক্সাম্পল। আমরা আগে সিম্পলি সাপোর্টেড বিমের এক্সাম্পল দেখেছি, আজকে একটা কন্টিনিউয়াস বিমের এক্সাম্পল দেখলাম। এবং কন্টিনিউয়াস বিমের এক প্রান্তে আসলে মোমেন্ট কম আর এক প্রান্তে বেশি, সেটার জন্য আমাকে ক্যালকুলেশনও একটু বেশি করতে হয়েছে। যদি ইন্টেরিয়র সাপোর্ট হতো যার দুই এন্ডে মোমেন্ট সমান, তাহলে ক্যালকুলেশন আরো একটু শর্ট হতো বা কম হতো। সো আমাদের এই প্রবলেমটা আসলে অনেক বেশি কিছুই কভার করা হয়েছে। সো রিয়েল লাইফ প্রবলেম আমরা আসলে খুব ইজিলি সলভ করতে পারবো। তো আমি এখানে শেষ করছি এটার পরেই। থ্যাংক ইউ।